হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ ম্যাগনেট। নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব WBSSC গ্রুপ ডি ফুল মক টেস্ট 6, জেনারেল অ্যাওয়ারনেসের 20টি, লজিক্যাল রিজনিংয়ের 10টি, পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের 10টি, মোট 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর সম্পর্কে, যা আসন্ন গ্রুপ ডি পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী। প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করবে, পরবর্তীতে সঠিক উত্তরের সঙ্গে উত্তরটি মিলিয়ে নেবে এবং মক টেস্টের শেষে কার কত স্কোর করা হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো কথা না বাড়ি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাওয়া যাক। জেনারেল অ্যাওয়ারনেসের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, 2025 সালের সেপ্টেম্বর মাসে কোন সংস্থাকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ অ্যাপোলো টায়ার্স। এরপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে কি বলেছে, বাংলায় 76-এর মন্বন্তর ইংরেজির কত সালে হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1770 সালে। এরপর নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ওরাকল। এরপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলেছে, মকর সংক্রান্তিতে পিঠে খাওয়া কোন অঞ্চলের ঐতিহ্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পূর্ব ভারত। এরপর নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের জীববৈচিত্র্য কোন ধরনের? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ গামা বৈচিত্র্য। এরপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি বলেছে, রাজনৈতিক দলকে কে প্রতীক চিহ্ন প্রদান করে থাকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নির্বাচন কমিশন। এরপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে কি বলেছে, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বিজি খের। এরপর নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 2025 সালে ভারতের কোন মহিলা দাবাড়ু আন্তর্জাতিক পদক জেতেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দিব্যা দেশমুখ। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে, অ্যালবেডো কিসের সাথে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সূর্যালোক প্রতিফলন। এরপর নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের মূল ভাষাগত পরিবার কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইন্দো আর্য। এরপর নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে কি বলেছে, চার্টার অ্যাক্ট কত সালে পাস হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1813 সালে। এরপর নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলেছে, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বাগ। এরপর নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতবর্ষে এক নাগরিকত্বের ধারা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গ্রেট ব্রিটেন। এরপর নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঘোড়া। এরপর নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে কি বলেছে, দামোদর নদের উৎপত্তি হয়েছে, অর্থাৎ দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান
ডি ছোটনাগপুর মালভূমি থেকে। এরপর নেক্সট প্রশ্ন ১৬ নম্বর প্রশ্নে কি বলেছে? কোয়ান্টাম কম্পিউটিংয়ের মৌলিক একক কী? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কিউবিট। এরপর নেক্সট প্রশ্ন ১৭ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ৩৬৮। এরপর নেক্সট প্রশ্ন ১৮ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে? রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দার্জিলিং। এরপর নেক্সট প্রশ্ন ১৯ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? ২০২৫ সালের খেলো ইন্ডিয়া যুব গেমসে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে ছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র। এরপর নেক্সট প্রশ্ন ২০ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ১৯৩৬ সালে। দেখো ২১ নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটি আলাদা? প্রথমে আমরা ৪টে অপশান দেখে নিই। অপশানগুলো কী কী বলেছে দেখো? তিল, সরষে, তুলো, মটর। এই ৪টি অপশানের মধ্যে তিল, সরষে আর মটর এই ৩টে হচ্ছে যে খাদ্যশস্য। আর অপরদিকে দেখো অপশান সি তুলো এটি কিন্তু আঁশ জাতীয় এক ধরনের ফসল বা তন্তু জাতীয়। তাহলে এটি হয়ে যাবে ভিন্ন বা আলাদা। আর এটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন দেখো ২২ নম্বর প্রশ্নে কি বলেছে? এখানেও আমরা প্রথমে অপশানগুলো দেখে নেব নিচের কোনটি আলাদা বলেছে। অপশানগুলো কী কী আছে দেখো? শিক্ষক, ডাক্তার, আইনজীবী, ব্যবস্থাপক। এই ৪টি অপশানের মধ্যে দেখো শিক্ষক, ডাক্তার আর আইনজীবী এই ৩টি একটি নির্দিষ্ট পেশা যা শিক্ষার মাধ্যমে অর্জন করা হয়। অপরদিকে দেখো ব্যবস্থাপক এটা কিন্তু একটা নির্দিষ্ট পেশা বা পেশাদারিত্ব পেশা নয়। তাহলে এটি হয়ে যাবে ভিন্ন বা আলাদা। আর এটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন ২৩ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? হাতের সঙ্গে লেখার যে সম্পর্ক বা সম্বন্ধ পায়ের সঙ্গে সেই সম্বন্ধ কার রয়েছে? তাহলে দেখো হাতের সাহায্যে আমরা লিখি, সেই রকম একই রকমভাবে পায়ের সাহায্যে আমরা কী করি? চলি। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ অর্থাৎ পায়ের সঙ্গে চলার সম্বন্ধ রয়েছে বা চলার সম্পর্ক রয়েছে। এরপর নেক্সট প্রশ্ন ২৪ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো? অসাড়তা স্নায়ু। তাহলে উন্মাত্ততা কী হবে? অর্থাৎ অসাড়তার সঙ্গে স্নায়ুর যা সম্পর্ক উন্মাত্ততার সঙ্গে তার একই রকম সম্পর্ক হবে। দেখো অসাড়তা এই সমস্যাটি কার দ্বারা হয়ে থাকে? স্নায়ুর দ্বারা হয়ে থাকে বা স্নায়ুঘটিত সমস্যা। একই রকমভাবে উন্মত্ততা এটা মস্তিষ্কের একটি সমস্যা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি অর্থাৎ মস্তিষ্ক। এরপর নেক্সট প্রশ্ন ২৫ নম্বর প্রশ্নটা কী বলেছে দেখো? নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্রটি নির্বাচন করুন। এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা প্রশ্নচিত্র দেওয়া থাকে এবং সেগুলো একটা নির্দিষ্ট ক্রম অনুসারে হয় এবং জিজ্ঞাসা চিহ্ন একটা দেওয়া থাকবে। সেখানে এই ক্রম অনুসারে উত্তরচিত্র থেকে সঠিক উত্তরটা খুঁজে নিয়ে করতে হবে। তাহলে দেখি আমরা প্রশ্নচিত্রের ক্রমটা কীরকম অনুসরণ করেছে দেখো। প্রথমে যদি আমরা এইটাকে ধরে চলি, এই সরলরেখার একদিকে একটা বৃত্ত রয়েছে আর একদিকে যুক্ত চিহ্ন রয়েছে। এটাকে ধরে আমরা চলছি দেখো। পরবর্তী চিত্রে এটা দেখো ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো ৪৫ ডিগ্রি ঘুরেছে। তার পরবর্তীতে এইরকম জায়গায় এসছে দেখো, এখানে এসেছে। এর পরবর্তীতে এটা আবার ঘুরেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৪৫ ডিগ্রি সোজা হয়েছে। তাহলে এর পরবর্তী যে চিত্রটা হবে তাহলে দেখো এইটা এইরকমভাবে ঘুরবে। তাহলে দেখো এই হবে
তাহলে এরকম চিত্র কোথায় রয়েছে দেখো, অ্যান্সার চিত্রে কোথায় দেওয়া রয়েছে আমরা দেখব। দেখো অ্যান্সার চিত্রের মধ্যে দেওয়া রয়েছে এখানে, আর কোথায়, এই জায়গাটাতে। তাহলে দেখো এই দুটোর মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে, মাথায় দেখো আবার এটার মাথায় কী ছিল, অপোজিট দিকে যুক্ত চিহ্ন ছিল। তাহলে দেখো যুক্ত চিহ্ন কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্নে দেখো একই রকমভাবে এখানে প্রশ্নচিত্রটা দেওয়া রয়েছে আর উত্তরচিত্র। প্রথমে আমরা প্রশ্নচিত্রটা দেখে নিই কী ক্রম অনুসরণ করেছে। দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজটাতে রং করা রয়েছে, কালো রং করা রয়েছে। দেখো পরবর্তী চিত্রতে ত্রিভুজের কিন্তু অবস্থানের পরিবর্তন হয়নি, অবস্থানের পরিবর্তন করেছে কি যুক্ত চিহ্নটা। দেখো ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার পরবর্তী দেখো এই মাইনাস চিহ্নটা, বিযুক্ত চিহ্নটা, এটাও ঘড়ির কাঁটার দিকে কোথায় গেছে দেখো, এখানে ছিল, এখানে এসছে 90 ডিগ্রি সরেছে। তার পরবর্তী চিত্রে দেখো এই যে ত্রিভুজটা যেটা ফাঁকা ছিল ত্রিভুজের ভিতরের অংশটা, সেই ত্রিভুজটা এও দেখো এখান থেকে কোথায় গেছে, এই রকম জায়গাতে। তাহলে এর পরবর্তী চিত্রে তাহলে কী হবে, এই যে বৃত্তটা বা ও, এটা কী হবে, এখান থেকে চলে আসবে এই রকম জায়গাতে। অর্থাৎ পরবর্তী চিত্রে এটা এখানে হবে। তাহলে এটা সরলেও সঙ্গে সঙ্গে সব পরবর্তীতে যা ছিল সবগুলো একই থাকবে। এখানে এই ত্রিভুজটা থাকবে, তারপরে মাইনাস থাকবে, প্লাস থাকবে, এরকম থাকবে। তাহলে এই চিত্রটা কোথায় রয়েছে আমরা দেখে নিই। দেখো এই চিত্রটা রয়েছে অপশান বি এতে রয়েছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্নে দেখো বিবৃতি দেওয়া রয়েছে, বিবৃতিটা আমরা আগে সুন্দরভাবে পড়ে নিই। কী বলেছে, বাদুড় ডিম দেয় না, তাই বাদুড় পাখি নয়। এই বিবৃতি থেকে তাহলে কী বোঝা যাচ্ছে, যে ডিম দেয়া পাখির একটা বৈশিষ্ট্য। তাহলে দেখো সিদ্ধান্ত কী বলেছে, সমস্ত পাখি ডিম দেয়। অবশ্যই বিবৃতি থেকে এটা বোঝা যাচ্ছে, স্পষ্ট ধারণা। এবার বলছে কেবল পাখিই ডিম দেয়। বিবৃতি থেকে এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদমই সম্ভব নয় যে পাখি শুধুমাত্র ডিম দেয়, অন্য প্রাণীও ডিম দিতে পারে। তাহলে বিবৃতি থেকে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ, শুধুমাত্র এক সত্য। এরপর নেক্সট প্রশ্ন 28 নম্বর বিবৃতিতে কী বলেছে, অনিয়ম পরীক্ষায় ব্যর্থতার কারণ। দেখো এটা সত্যই, যারা অনিয়মিত থাকে তারা পরীক্ষায় বেশিরভাগই ব্যর্থ হয়। আবার কি বলেছে, কিছু নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে। এটাও সত্য, সব নিয়মিত পরীক্ষার্থী কি পরীক্ষায় পাস করে, কিছু নিয়মিত পরীক্ষার্থীও পরীক্ষায় ফেল করে। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত দেওয়া আছে, সমস্ত ব্যর্থ ছাত্র নিয়মিত। যারা ব্যর্থ হয় তারা নিয়মিত, এটা একদমই নয়। তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। তাই বলছে সমস্ত সফল শিক্ষার্থী নিয়মিত নয়। আবার বলছে যারা সফল হয় তারা নিয়মিত নয়, এটাও মিথ্যা। তাহলে দেখো দুটো বিবৃতি সত্য নয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ উভয়ই সত্য নয়। এরপর নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন দেখো ব্লাড রিলেশন একটা প্রশ্ন দেওয়া হয়েছে। কী হয়েছে, প্রশ্নতে কী বলেছে, ঈশান বলল এই নীল জামা পরা ছেলেটি হলো আমার বাবার স্ত্রীর একমাত্র কন্যার 2 ভাইয়ের মধ্যে ছোট ভাই। ঈশানের সাথে নীল জামা পরা ছেলেটির সম্পর্ক কী। তাহলে দেখো কী বলছে, ছেলেটি আমার বাবার মানে ঈশানের বাবার স্ত্রী। তাহলে কী হবে, ঈশানের বাবার স্ত্রী ঈশানের মা, ঈশানের বাবার স্ত্রী ঈশানের মা হবে। তার মায়ের একমাত্র কন্যা, তাহলে কন্যা মানে ঈশানের বোন। বোনের 2 ভাই, বোনের 2 ভাই মানে সে নিজে এবং তার এক ভাই, নিজে ও আরেক ভাই। তাহলে কী বলছে, ঈশানের সাথে নীল জামা পরা ছেলেটির সম্পর্ক কী। তো নীল জামা পরা ছেলেটা ঈশানের কে হয়, ভাই হয়। তাহলে সঠিক উত্তর কী যাবে, অপশান সি। এরপর নেক্সট প্রশ্ন 30 নম্বর দেখো রিজনিংয়ের শেষ প্রশ্ন। কি বলেছে, এক মহিলাকে দেখিয়ে বিনয় বলল, বিনয় কি বলছে, তিনি হলেন আমার দিদিমার একমাত্র কন্যার কন্যা। মহিলাটি বিনয়ের কে হন, তাহলে বলছে আমার। তাহলে বিনয়ের দিদিমার একমাত্র কন্যা, বিনয়ের দিদিমার একমাত্র কন্যা কে, বিনয়ের মা। বিনয়ের মা, তার কন্যা, বিনয়ের মায়ের কন্যা মানে কি বিনয়ের
বোন বা দিদি, তাহলে দেখো বিনয়ের বোন বা দিদি। এবার বলছে মহিলাটি বিনয়ের কে হন? তাহলে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ মহিলাটি বিনয়ের বোন হন। এরপর নেক্সট প্রশ্ন, পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের প্রথম অঙ্ক দেখো 31 নম্বর অঙ্কে কি বলেছে? গত বছর একটি স্কুলে 610টি ছেলে ছিল। এই বছর সংখ্যা 20% কমেছে। এই বছর স্কুলে মোট ছেলেদের সংখ্যার 175% মেয়ে হলে স্কুলে কতগুলি মেয়ে আছে? তাহলে দেখো প্রথমেই দেখো 610টি ছেলে ছিল বলেছে, 20% কমেছে, তাহলে এখন আছে কটা? 80%। তাহলে 610 তার 80% আমরা বার করে নেব। তাহলে 80% শূন্য শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে? 61 গুণিত 8 করলে কত হয়ে যাবে? 61 সঙ্গে 8 গুণ করলে 488। এবার কি বলেছে? ছেলের সংখ্যার 175% মেয়ে, তাহলে ছেলের সংখ্যা পেয়ে গেছি, তার 175% বার করে নেব। তাহলে 175/100, 25 দিয়ে কাটলে 25 4-এ, আর 25 দিয়ে 175কে কাটলে কত হবে? 25 7-এ। 4 দিয়ে কাটবো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে কত? 122 গুণিত 7 করলে কত হবে? 854 জন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 32 নম্বর অঙ্কে কী বলেছে দেখো? দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 70। প্রতিটি সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত 5:6 হয়? তাহলে প্রথমে সংখ্যাগুলো আমরা ধরে নিই। একটা 3x আর একটা কত? 4x। এই দুটোর যোগফল কত বলেছে? সমান 70। তাহলে বা 7x সমান কত? 70। তাহলে অতএব x সমান কত দাঁড়াচ্ছে? 70/7, 7 দিয়ে কাটলে 10। তাহলে x এর মান আমরা 10 পেয়ে গেছি, তাহলে একটা সংখ্যা কত হবে? 3 10-এ 30, আর একটা সংখ্যা কত? 40। এবার বলছে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত 5:6 হয়? ধরলাম আমি দুটোর সঙ্গে y যোগ করব। তাহলে শর্তানুসারে এটা সমান কত হয়ে যাবে? 5/6। তাহলে বা এবার আমরা গুণ করে দেবো। 6 3-এ কত? 180 প্লাস 6y সমান কত হবে? 200 প্লাস 5 কী হয়ে যাবে? y। এবার দেখো তাহলে বা কী হয়ে যাবে? 6y মাইনাস 5y সমান কত? 200 মাইনাস 180। তাহলে অতএব y সমান কত পেয়ে যাচ্ছি? 20। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 33 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো? কোন সংখ্যা থেকে 35 বিয়োগ করলে বিয়োগফল পূর্বের সংখ্যার 80% হয়ে যায়? তাহলে সংখ্যাটির 4/5 অংশ কত? তাহলে কোন সংখ্যা থেকে বলেছে? তাহলে আমরা সংখ্যা ধরে নেব কি? x। তাহলে 35 বিয়োগ করবে বলেছে, তাহলে x মাইনাস 35 বা 35 সমান কত হচ্ছে? যে পূর্বের সংখ্যা অর্থাৎ x এর কত পার্সেন্ট? 80%। তাহলে 80 কত হয়ে যাবে? 100। কাটাকাটি করব, তাহলে 2 4-এ 8, 2 5-এ 10। তাহলে বা আমি কি করতে পারি? x গুলোকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে এটা হয়ে যাবে -4x/5 সমান কত? 35। তাহলে বা এটা লসাগু করলে কত হবে? 5। তাহলে 5x মাইনাস 4x সমান 35। তাহলে অতএব x সমান কত হয়ে যাবে? x সমান হয়ে যাবে 35 গুণিত 5 সমান কত? 175। এবার কি বলেছে? তাহলে সংখ্যাটির 4/5 অংশ। সংখ্যাটি আমরা কত পেয়ে গেছি? 175। তাহলে 175-এর 4/5 অংশ করব। তাহলে 175 গুণিত 4/5, 5 দিয়ে কাটলে কত হবে? 5 3-এ 15, 5 5-এ 25। তাহলে 35 গুণিত 4 করলে কত হয়ে যাচ্ছে? 140। তাহলে সঠিক উত্তর এখানে কত হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 140। এরপর নেক্সট অঙ্ক 34 নম্বর অঙ্কে কী বলেছে দেখো? 30 এবং 50-এর মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত? তাহলে প্রথমে আমাদেরকে 30 ও 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোকে লিখে ফেলতে হবে। তাহলে 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো কী কী? দেখো 31, 37, 41, আর কত? 43 আর 47। গড় বলেছে, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা সব যোগ করে ফেলব। দিয়ে কত দিয়ে?
ভাগ করতে হবে কটা সংখ্যা? 1 টা 2 টো 3 টে 4 টে 5 টা। তাহলে কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। এই সংখ্যাগুলোকে যোগ করলে এতে যোগফল কত হবে? 199 দিয়ে তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 199 কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 39 পয়েন্ট কত হবে? 8। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক 35 নম্বর অঙ্কে কি বলেছে দেখো? 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়। কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? তাহলে প্রথমে আমরা আসলটাকে ধরে নিতে হবে। আসল ধরে নিলাম আমরা যে 100 ধরে নিলাম। এবারে কি বলেছে? তার 1/5 অংশ। তাহলে 100 এর 1/5 অংশ কি বলেছে? সুদ। তাহলে সুদটা কত হবে? 5 দিয়ে কাটলে 20। তাহলে আসল যদি 100 হয়, সুদ হচ্ছে 20। তাহলে আমরা প্রথমে কি করব? এখান থেকে আমরা সুদের হার বার করে নেব। তাহলে দেখো সুদ সমান আমরা জানি কি? আসল গুণিত সময়। সময় কত বলেছে? 2 বছর। তাহলে গুণিত 2 যুক্ত সুদের হারকে আমরা 8 ধরলাম। r/100 এই 100 কাটলাম। 2 দিয়ে কাটলে 10। তাহলে অতএব r সমান কত? 10 বেরিয়ে গেল। এবার দেখো কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? তাহলে আসলের দ্বিগুণ হবে। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ কত হবে? সুদও হবে 100 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? 100 সমান 100 গুণিত সময় এবার কত সেটা বার করতে বলেছে। তো সময়টাকে আমরা t ধরে নিলাম। আর এর মান আমরা পেয়ে গেছি। আর এর মান কত? 10 তাহলে বাই 100। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে? 100 দিয়ে 100 কেটে গেল। 10 দিয়ে যদি কাটি আমরা 100 কে তাহলে এখানে কত হবে? 10 10 এ 100। তাহলে অতএব t কত হয়ে যাচ্ছে? t হয়ে যাচ্ছে 10 বা 10 বছর। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট অঙ্ক দেখো 36 নম্বর অঙ্কে কি বলেছে? 20টি সংখ্যার গড় 30 এবং অপর 30টি সংখ্যার গড় 20। তাহলে সমস্ত সংখ্যার গড় কত হবে? তাহলে প্রথমে আমরা 20টি সংখ্যার গড় 30 বলছি, তাহলে 20 সংখ্যার যোগফল কত হবে? 20 গুণিত 30। তাহলে এটা হয়ে গেল। অপর 30টি সংখ্যার গড় বলছে 20। তাহলে কি হবে? প্লাস 30 গুণিত 20। এবার সমস্ত সংখ্যার গড় বলেছে তাহলে বাই সমস্ত সংখ্যা কত? দেখো 20 আর 30 তাহলে কত হবে সমস্ত সংখ্যা? 50টি। তাহলে এটা করলে আমরা কি পেয়ে যাব? এটা করলে হবে 30 20 কত হয়ে যাচ্ছে? 600। এটা হয়ে যাচ্ছে 30 20 600। তাহলে বাই 50 সমান কত? 1200 বাই 50। 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 24। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ 24। এরপর নেক্সট অঙ্ক 37 নম্বর অঙ্কে কি বলেছে দেখো? 400 এবং 500 মধ্যবর্তী এবং কি বলেছে? 12 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত হবে? তাহলে দেখো 12 16 আর 24 দ্বারা বিভাজ্য বলেছে। তাহলে 12 16 আর 24 এর লসাগু বার করে নিতে। 12 16 24 এর লসাগু কত হবে? 12 16 24 এর লসাগু হয়ে যাবে কত? এই তিনটের লসাগু হয়ে যাবে 48। তাহলে এবার দেখো 48 এর গুণিতক 400 আর 500 এর মধ্যে বার করলেই আমরা সেই সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে দেখো 48 এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 480। আর এই সংখ্যাটাই 12 16 ও 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি অর্থাৎ 480। এরপর নেক্সট প্রশ্ন 38 নম্বর অঙ্কে কি বলেছে দেখো? কোনো বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9:2। যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করত তবে পাস ও ফেলের অনুপাত কত হতো? তাহলে দেখো 132 জনের মধ্যে প্রথমে পাস কতজন আর ফেল কতজন বার করে নিতে হবে। তাহলে 132 জনের মধ্যে পাস কতজন আছে? পাস করেছে কতজন? তাহলে 132 গুণিত পাসের আনুপাতিক ভাগাহার তাহলে 9/11। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 11 একে 11, 11 দুগুণে 22। তাহলে 12 আর 9 গুণ করলে কত হয়ে যাবে? 108। এবার দেখো ফেলটাও আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে ফেল করেছে কতজন? 132 গুণিত ফেলের আনুপাতিক ভাগাহার কত?
2/11, 11 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 12, তাহলে 12 দুগুণে 24 জন। এখন কি বলেছে 4 জন পরীক্ষার্থী পাস যদি করতো তাহলে তাহলে পাস করলে কত হতো 108 ছিল, তার সঙ্গে 4 যোগ হবে। এবার তাদের অনুপাত বলেছে, তাহলে পাস যদি 4 জন বেশি করতো তাহলে ফেল 4 জন কম করতো, তাহলে 24 থেকে 4 বাদ দিতে হবে। তাহলে এটা করলে কত হয়ে যাচ্ছে 112:20। তাহলে এটা আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে দেখো 2 দিয়ে কাটলে 2 5-এ 4 দিয়ে কেটে দাও, 4 দুগুণে 8, 4 8-এ 32, আর 4 দিয়ে 20-কে কাটলে 4 5-এ 20। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি, অর্থাৎ 28:5। এরপর নেক্সট অঙ্ক 39 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমাদেরকে 6, 8, 10, 15 এদের লসাগু বার করে নিতে হবে। তাহলে 6, 8, 10 আর 15 এদের লসাগু কত হবে, লসাগু করলে এদের লসাগু হয়ে যাবে 120। এবার ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা বলছে, ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যা কত, একের পর 4টে শূন্য, অর্থাৎ 10,000। এবার দেখো তাহলে সম্পূর্ণ বিভাজ্য হবে, তাহলে এটাকে 120 দিয়ে ভাগ করতে হবে। 120 দিয়ে ভাগ করলে তাহলে কী হচ্ছে 5 অঙ্কের সংখ্যা 10,000-কে 120 দিয়ে ভাগ করলে হবে 120 8-এ কত হয়ে যাবে 960। তাহলে বিয়োগ করলে আছে 40, একটা শূন্য নেমে যাবে, তাহলে 120 এবার 3-এ কত হয়ে যাবে 360, বিয়োগ করলে কত ভাগশেষ থাকছে 40। দেখো 40 ভাগশেষ থাকছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে বিভাজ্য হবে, তাহলে কি করতে হবে 120 থেকে 40 বাদ দিলে যেটা হবে সেটাই যোগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কত যোগ করতে হবে 80 যোগ করতে হবে। তাহলে সঠিক উত্তর কী যাবে এখানে অপশান সি। এরপর নেক্সট অঙ্ক দেখো 40 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের মক টেস্টের শেষ অঙ্কে কী বলেছে, 6 বছর পরে সুদ আসলে 30% হলে কত বছর পর সুদ আসলের সমান হবে। তাহলে দেখো আমরা প্রথমে আসলটাকে যদি ধরে নিই 100, তাহলে সুদ কত হচ্ছে 30। তাহলে এবার বলছে কি 6 বছর পরে সুদ আসলে 30% হলো, তাহলে সুদ 30 হলে সময় কত লাগছে 6 বছর। এবার কি বলছে সুদ আসলের সমান হবে, তাহলে কত হবে সুদটা 100 হবে। তাহলে সুদ 1 হলে কত হবে 6/30। সুদ যদি 100 হয় তাহলে সময় কত লাগবে 6/30 গুণিত 100, তাহলে 6 5-এ 30, 5 দিয়ে কাটলে 5 20 100। তাহলে এখানে সঠিক উত্তর কী যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়া কারোর যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নলেজ ম্যাগনেট ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।